দরজা খুলতে তোর এত দেরি কেন বলে ঠাস ঠাস করে থাপ্পড় দেয় মুন্না আমাকে। আমি গালে হাত দিয়ে বললাম, রান্নাঘরে ছিলাম, হান্ডি ডেকচির আওয়াজে হয়তো কলিং বেলের আওয়াজ আমার কান পর্যন্ত আসেনি। চুপ কর, তোর আসলে কোনো দায়িত্ব নেই। এটা বলেই আমাকে হালকা ধাক্কা দিয়ে মুন্না রুমের দিকে চলে যায়। রান্নাঘরে গিয়ে ভাবছি, এতদিন মুন্না আমাকে বকলেও কোনো দিন গায়ে হাত তোলেনি। মোবাইলটা হাতে নিয়ে বাড়িতে মাকে কল দিলাম। মা কলটি রিসিভ করতেই আমি কান্না করতে করতে বললাম, মা আজ মুন্না আমার গায়ে হাত তুলেছে। কি করেছে? কি জন্য? গালে চড় মেরেছে। আমি রান্নাঘরে রান্না করছিলাম, তাই দরজায় টোকার আওয়াজ শুনতে পাইনি। পরে যখন দরজা খুললাম তখন আমায় রেগে চড় মেরেছে। আমার কথাগুলো শুনে আমার মা সান্ত্বনা সুরে বলল, মেরেছে তো কি হয়েছে, একটু মানিয়ে নিতে। জামাই সারাদিন বাইরে কাজ করে বাসায় এসেছে, আর তুই হয়তো দরজা খুলিসনি বিধায় রাগে একটা চড় মেরেছে। এ আর এমন কি, একটু মানিয়ে নিতে সে। যাই হোক, কেমন আছিস? আমি শুকনো মুখে বললাম, হ্যাঁ মা, অনেক ভালো আছি, রাখছি এখন বলে কল কেটে দিয়ে নিজের কাছে মন দিলাম। পরদিন যখন কোট পড়ছে অফিসে যাওয়ার জন্য, তখন আমাকে ডাক দেয়, এই ভার বাচ্চা। আমি তড়িঘড়ি করে মুন্নার পাশে যেতেই না আমার চুলের মুঠি ধরে আমাকে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, আমি অফিসে কি পরে যাব? কেন, কি হয়েছে? কোটটা তো এখনো শুকায়নি। আসলে শুকাতে দিয়েছি, সারাদিন কুয়াশাচ্ছন্ন ছিল, তাই হয়তো পুরোটা তোর অজুহাত থাকবেই বলে সে রুম থেকে বের হয়ে যায়। খাটে বসে বাবার নাম্বারে কল দিলাম। বাবা হয়তো অফিসে থাকবে। রিসিভ করতেই কান্না করতে লাগলাম। মুখ থেকে কোনো কথা বের হয় না। বাবা অবাক হয়ে বলল, কি রে, তোর কি হয়েছে, কাঁদছিস কেন? আমি চোখ মুছে বাবাকে বললাম, বাবা আজ মুন্না আমার গায়ে হাত তুলেছে। ওর অফিসের কোট শুকায়নি বলে আমার গায়ে হাত তুলেছে। এতে আমার কোনো দোষই ছিল না। স্বামী একটা কাজ দিয়েছে, সেটা ঠিক মতো করতে পারিস না? তোর মা হলে তো কত কি করে। শোন, বিয়ের পর স্বামী একটু বউকে শাসন করবে, এটাই স্বাভাবিক। স্বামীর কাজগুলো একটু মন দিয়ে করার চেষ্টা কর, আর একটু মানিয়ে নিতে শেখ। তা তুই কেমন আছিস? আমি হেসে বললাম, হ্যাঁ বাবা, খুব ভালো আছি। আমি আর কিছু না বলে কল রেখে দেই। বেলকনিতে হাঁটাহাঁটি করছিলাম, তা দেখে আমার স্বামী পাশে এসে বলল, তুই একটা বাজে মেয়ে, তোর বাবা মা তোকে ভালো শিক্ষা দেয়নি। আমি সারাদিন বাসায় থাকি না, আর তুই বেলকনিতে গিয়ে মহল্লার ছেলেদের সাথে টাঙ্কি মারিস। আমি বাসায় ঢোকার সময় দেখেছি তুই বেলকনিতে পায়চারি করছিস, আর মহল্লার দুটো ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে তোকে দেখে শীষ মারছে, অথচ তুই তারপরও বেলকনিতেই দাঁড়িয়েছিলি। আমি মাথা নিচু করে বললাম, আমি খেয়াল করিনি। মুন্না রেগে গিয়ে বলল, তোর তো সেদিকে খেয়াল থাকবেই না, ছেলেরা তোকে দেখে শীষ বাজালে তোর তো ভালোই লাগে, নষ্ট মেয়ে কোথাকার। এই কথা বলে মুন্না আমাকে ধাক্কা মেরে চলে গেল। আমি তখন ভাবছি, আমার কষ্টটা তো আমার মা বাবা বোঝে না, হয়তো বড় ভাই বুঝবে। তাই রুমে চলে আসি। খাটে এসে মোবাইল নিয়ে ভাইয়ার নাম্বারে ফোন দিলাম। ভাইয়া ফোন রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ভাবির কান্নার আওয়াজ শুনি। ভাইয়া তখন ভাবিকে চিৎকার করে বলল, ওই একদম কান্নার আওয়াজ যেন না হয়, আর যদি কখনো দেখেছি বাসার বাহিরে যেতে তাহলে পা ভেঙে রেখে দিব বলে দিলাম। আমি তখন সাথে সাথে ফোনটা রেখে দিলাম। যার কাছে বিচার দিতে ফোন দিয়েছিলাম সেই তো অন্য বাড়ির মেয়েকে বাহিরে যাওয়ার অপরাধে পা ভেঙে বাসায় ফেলে রাখতে চাইছি। আসলে মেয়ে মানুষের জন্মই হয়তো হয়েছে মার খেয়ে মানিয়ে নিতে শেখার জন্য। অনেকদিন পর আমার বাবা মা আমায় দেখতে আসলো। সোফায় বসা সবাই। মা আমার দিকে তাকিয়ে বলল, কিরে ইভা, তোর কপালে দাগ কিসের? আমি হেসে বললাম, কিছু না মা, বাথরুমে পড়ে গিয়ে কপাল ফেটে গিয়েছিল, এটা সেটারই দাগ। বাবা বলল, তো মা, যে কোনো কাজ দেখে শুনে করবি না, সাবধানে থাকবি সব সময়। ঠিক আছে বাবা, তোমরা বসো, আমি তোমাদের জন্য চা করে আনি বলেই আমি উঠে চলে আসি। বিকালে বাবা মা চলে যাওয়ার সময় আমি দরজার সামনে দাঁড়িয়ে মাকে বললাম, মা, আমি মানিয়ে নিতে শিখে গেছি। যে কপালের দাগটা দেখছো সেটা বাথরুমে পড়ে গিয়ে হয়নি। তোমার জামাই সেদিন, তোর কোনো কিছুই আমার ভালো লাগছে না। ছি, কি বাজে রান্না করেছিস, একটুও মুখে দেওয়া যায় না। কেন, সব তো ঠিকঠাকই ছিল, আমি টেস্ট করেছিলাম তো। আসলে মুন্না, তুমি আমাকে দিন দিন অবহেলা করছো, তাই আমার কোনো কিছু তোমার ভালো লাগছে না। আগে তো এমন ছিলে না তুমি। কি বলতে চাস? আমার বাহিরে সম্পর্ক আছে? আমি তো সেরকম কিছু বলিনি। তুমি বরং সত্যটা বলে দিচ্ছ। তোর এত বড় সাহস, বেয়াদব মহিলা, আমার চরিত্রে দোষ লাগাস। এই বলে মুন্না টেবিলে রাখা ফুলদানি দিয়ে আমার কপালে আঘাত করে। তখনই কপালে হাত দিয়ে দেখি কপাল ফেটে রক্ত বের হচ্ছে। আমি কিছু না বলে উঠে রুমের দিকে চলে আসি। মা, এই দাগটা তোমাদের জামাইয়ের দেওয়া উপহার, ভালোবেসে ফুলদানি দিয়ে আঘাত করে বানিয়ে দিয়েছে। অথচ দেখলে আমি কত সুন্দর করে মানিয়ে নিয়েছি। মা তখনই স্তব্ধ হয়ে যায় আর অবাক হয়ে কেঁদে কেঁদে বলল, এই কথা আমায় আগে বলিসনি কেন? বললে কি হতো মা? সেই তো বলতে মানিয়ে নিতে, আর দিন শেষে দোষটা হতো আমার। মা, তোমাদের জামাই বাহিরে কাজ করে, আমি কি সারাদিন ঘরে বসে থাকি? আমিও তো বাসায় কাজ করি, অথচ তোমার চোখে জামাইয়ের পরিশ্রমটাই ভাসলো, নিজের মেয়ের পরিশ্রমটা ভাসলো না। বাবার দিকে তাকিয়ে বললাম, বাবা, আমি প্রকৃতি নই যে কখনো রোদ আর কখনো কুয়াশা হব। আমি রক্তে মাংসে গড়া মানুষ। সারাদিন পরিশ্রম শেষে যখন বিছানায় শরীর রাখি তখন আমারও দুচোখ বেয়ে ঘুম আসে। তুমি আমার ঘুমিয়ে থাকাটাকে অন্যায় মনে করলে, অথচ তোমার মেয়ের জামাই যে তোমার মেয়ের চুলের মুঠি ধরলো সেটা তুমি অন্যায় মনে করনি। বাবা মা আমায় কিছু বলতে চেয়েছি, কিন্তু আমি তাদের আর কিছু বলার সুযোগ না দিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে দরজায় পিঠ লাগিয়ে কান্না করছি। বাবা আর মা বাহিরে একজনের চেহারার দিকে আর একজন চেয়ে আছে। মা বলল, অনেক ভুল করেছি, আর না,
এ ছেলেকে এবার শিক্ষা দিতে হবে। বাবা বলল, আমাদের মেয়েকে এত নির্যাতন করেও সেটা আগে কেন জানলাম না, কেন মেয়ের কথাকে গুরুত্ব দিলাম না, আমি মা হয়ে কিভাবে মেয়ের বেদনা বুঝতে পারলাম না। এই ছেলেকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো, দেখি কে ওকে বাঁচায়। মা দরজায় বারবার টোকা দিচ্ছে। মারে, দরজা খোল মা, আমরা এমন ভুল আর করবো না, প্লিজ মা, তোর বাবা মাকে ক্ষমা করে দে। বাবা বলল, আর একটা বার সুযোগ দে ওই নরপশুটাকে শাস্তি দেওয়ার। আমি দরজায় হেলান দিয়ে কাঁদছি আর সেসব শুনছি, কিন্তু দরজা আর খুলবে না। মা, বাবা, আমি এভাবেই বেঁচে থাকবো, তোমরা চলে যাও, আমি সবটা মানিয়ে নিব, তোমাদের মেয়ে নেই মনে করো। মা বাবা বুঝতে পারছে আমি দরজা খুলবো না, তাই উনারা নিরুপায় হয়ে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। নিজে নিজে বলছি, বাবা মা, আমি মেয়ে মানুষ তো, তাই মানিয়ে নিতে শিখে গেছি, তোমরা টেনশন করো, তোমাদেরকে আর কেউ বিচার দিবে না। আর এখানেই একটি মেয়ের স্বামীর অস্বাভাবিক নির্যাতন দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে এখনকার বেশিরভাগ বাবা মা মনে করে মেয়েদের বিয়ে দিতে পারলেই দায়িত্ব শেষ। তারা বোঝে না মানুষ উপরে যেমন ভেতরে তেমন নাও হতে পারে। তাই মেয়ের খোঁজ রাখুন সময় থাকতে। সুখী হোক সকল পরিবার। গল্পটির ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় এইচ.এম. কানন ও চিত্রগ্রহণ ইফতি হুসাইন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।